আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামীকালের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গ্যাজেট প্রকাশের আলটিমেটাম শিক্ষার্থীদের। সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ, নগর জুড়ে তীব্র যানজট। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত, ইসি সচিব। নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নজরুল ইসলাম খান। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৪ জন। ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। মার্কিন কূটনীতিকদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মির্জা আব্বাসের। ক্ষমতায় গেলে ব্যবসার প্রসারে উদ্যোগ নেবে বিএনপি, আমির খসরু। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনারাইভাল ভিসা স্থগিত, পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্ত। এবং ১০৪ জনকে গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন। আনুষ্ঠানিক বিচার শুরু। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গ্যাজেট বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজধানী সায়েন্স ল্যাব সহ কয়েকটি পয়েন্ট অবরোধ করে এই দাবি জানায় তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। এদিকে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ফার্মগেট মোড় আটকে বিক্ষোভ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভে নগর জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশের দাবি নিয়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি মহলের ষড়যন্ত্রের কারণে গেজেট প্রকাশে টালবাহানা করছে সরকার। যেহেতু অধ্যাদেশ লেখা হয়ে গিয়েছে, এই অধ্যাদেশ 15 জানুয়ারি 2026 তারিখে যাতে ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হয়। আমরা চাই আমাদের যেন দ্রুত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের অধ্যাদেশ নির্বাচনের আগে যেন দিয়ে দেয়, আর সরকারকে কোনো কালক্ষেপণ করতে আমরা দিব না। গত 24 সেপ্টেম্বর এই অধ্যাদেশের খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়, জানিয়ে পক্ষে বিপক্ষে নানা তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তাই দ্রুত গেজেট প্রকাশ করা না হলে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে আমাদের অধ্যাদেশটা আটকে আছে, তাই আমরা চাচ্ছি যে অতি দ্রুত অধ্যাদেশের মাধ্যমে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। সরকার যদি আমাদের উপরে গুলি চালায়, ওই গুলি বুক পেতে নিব, তারপর আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করছে এবং যোগাযোগ স্থাপন করে দেওয়ার চেষ্টা করছেন। তো তারা আরও কিছু সময় এখানে অবস্থান করার জন্য এখানে আমাদেরকে এটাই জানিয়েছে। এদিকে তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে নিহতের সহপাঠীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার 1 মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। আসল অপরাধীদের কিন্তু চিহ্নিত করা হয়েছে, তাহলে কেন তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না? এখন আমাদের দাবি, আমাদের ভাইয়ের বিচার চাই আমরা। রাজধানীর 2টি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভের রেশ পড়ে পুরো নগরীতে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজটের। বেশ কয়েকটা রুগী আছে বসে, একটা ছেলে মারা গেছে 1.5 মাস আগে, তার রুগী ধরতে পারে নাই, কিন্তু এখন তো ডাইরেক্ট মারা যাবে এখন রুগী এখানে। এটা কোনো দেশের সিস্টেম হতে পারে? সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি, মানুষের ভোগান্তি, সাথে পরীক্ষা আছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের আগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ।
বিকেলে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এছাড়া সম্প্রতি বাহরাইনে পোস্টাল ব্যালট যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানান ইসি সচিব। তবে বিষয়টি খতিয়ে দেখতে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসি সচিব আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে 100 জনের মধ্যে 73 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। 17 জনের মনোনয়ন বাতিল ও 10 জনকে স্থগিত করা হয়েছে। এদিকে ইসি এই সিদ্ধান্ত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ব্যালট ছাপানোর দায়িত্বটা যার কাছে আছে তার কাছ থেকে জেনে বলতে হবে। আই এম নট রেডি অন দ্যাট। ভাই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বলছি নাকি? আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারও কোনো রকম কারসাজি করে ক্ষমতায় এসেছে এমন কোনো অভিযোগ না উঠুক। কিন্তু এই যে আপনার এনআইডি কার্ড নিয়ে, বিকাশ নাম্বার নিয়ে, এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাগুলি ঘটছে, এগুলো সবই অনৈতিকভাবে, বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। আমরা শুধু নিন্দা জানাই না, প্রতিবাদ জানাই না, আমরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। একদিন আগে কিংবা পরে নয়, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স স্ট্যানের সাথে সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকারের কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ও ফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়েছে। তবে সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও পক্ষপাতহীন প্রশাসন নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। সন্ধ্যায় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যানের সাথে জাতীয় নির্বাচন সমমনাদের সাথে আসন সমঝোতা, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান জোট নেতারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর পল্টনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে গণসংযোগে তিনি এই কথা বলেন। কিছু কিছু প্রার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সংঘাত বাঁধাতে চাইছে অভিযোগ করে নেতাকর্মী সহ ভোটারদের এই বিষয়ে শান্ত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালালেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। যেমন আমার সময় তারা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার
লঙ্ঘন। তো এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, তারা যেন ওই ব্যাপারে খেয়াল রাখেন। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক। বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে ব্যবসা বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায় যারা শতভাগ রপ্তানিমুখী কারখানা করবে তারা গার্মেন্টস শিল্পের মতোই ব্যাক টু ব্যাক এলসি ও বন্ড সুবিধা পাবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, জটিলতা কাটিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহারকারীদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। 17 জানুয়ারি শেষ হবে 3 দিন ব্যাপী এই এক্সপো। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেব, কোনো সন্দেহ নাই। এবং যত 100% এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে হবে, আমরা সবাইকে ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব, বন্ডের ওয়ারহাউসের সুযোগ দেব। নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারাই নিয়ে আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি দেবো, বন্ডেড ওয়ারহাউস দেবো। গার্মেন্ট যে সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের সময় অনেক রকমের চেষ্টা হতে পারে। হুট করে যেন কেউ হাজির হতে না পারে সেজন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তিনি আরও বলেন, কেউ পোস্টাল ব্যালটের অপব্যবহার করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো দরকার বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, চীনের ড্রোন তৈরির কারখানার বিষয়ে বাংলাদেশ নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে 104 জনকে গুমের পর হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে 8 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এই মামলায় সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় যুক্তি তর্ক উপস্থাপনের জন্য 20 জানুয়ারি দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। হুমায়ুন চিশতির রিপোর্ট। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল গুম খুন। আর গুম ও হত্যার প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। 104 জনকে গুম করে হত্যার অভিযোগে গত 17 ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। বুধবার আলোচিত এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী 8ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নারী ভুঁড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেনাবাহিনীর অফিসারদেরকে পাঠালে কি ধরনের প্রতিক্রিয়া হয়, কি কি সমস্যা হয়, সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। তবে আসামিপক্ষের দাবি, প্রসিকিউশনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জিয়াউল আহসান বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না। উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি। এই যে অভিযোগগুলো, এগুলো সবই মিথ্যে। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। এদিকে জুলাই গণ আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 20 জানুয়ারি দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। এ সময় দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টার ও কলেজের ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে বাড়ানোর পাশাপাশি আরকান আর্মির সৃষ্ট ঘটনাগুলোর জন্য মিয়ানমার সরকারের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে ৭২ জন নারীসহ ৩,০০০ নবীন সদস্য শপথ নেন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য তিনি তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12ই ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে। আগামীতে কেমন বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়া হবে তার নির্ধারণ হবে হ্যাঁ অথবা না ভোটে। হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে নতুন বৈষম্যহীন বাংলাদেশ। রংপুর আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য কমিশনের মনির হায়দার সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদ কালো কালিতে লেখা ছাপা হলেও লেখা হয়েছে ১৪০০ মানুষের রক্ত দিয়ে। এইটাই আমাদের মনে রাখা দরকার। আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। কুমিল্লা ১১ জামাতের আসন হিসেবে পরিচিত। এখানে অনেকটা দাপটে আছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার ১৪ গ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা ১১ সংসদীয় আসন। ২০০১-এর সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিটি ঘরে ঘরে নিজেদের কর্মী এবং সমর্থক রয়েছে বলে দাবি দলটির। আমরা সকল কেন্দ্রের পর্যালোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি। ১৪ গ্রামকে জামাত ইসলামের একটি নিশ্চিত আসন হিসাবে ধরে নেওয়া হয় এবং জামাতের ঘাঁটি হিসাবে এটা বিবেচনা করে। সেই দিক থেকে এখানে যারা অন্য প্রার্থী রয়েছেন আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। ধানের শীষের প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করেছেন। তবে দলের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার ৩টি ইউনিয়নে এখনও নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না তারা। ১৪ গ্রামে তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে দাবি করে। আমরা ওপেন চ্যালেঞ্জ করি, তাদের ভোট অতীত ভোট বিশ্লেষণ করেন। বিএনপিকে ছাড়া ভোট পাইছে কত? ২৫,০০০। পরের বার পাইছে কত? ৪০০ ভোট। ওই হিসাবে হিসাব করেন ভোট কোথায় তাদের। তারা আসে শুধু দান্দাবাজি,
চাঁদাবাজি, সন্ত্রাস, এলাকা দখল নিয়ে। এই আসনটি ঘিরে ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা। 10-15 দিন আগে এখানে একজন লোক মারা গেছে। সিএনজি, অটো এগুলোর জন্য মূলত আরও যানজটটা বাড়তেছে এবং এটা আসলে আমি দেখি যে হাইওয়ে পুলিশ ওইভাবে দেখে না। মাদকের ব্যাপারে যেটা বলছেন এটা এখন অতিরিক্ত বাড়ে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান 14 গ্রামে মোট ভোটার 4,21,528 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 20 আসনের ধামরাই থেকে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি রথখোলা ধামরাই বাজারে। এটি ঢাকা 20 আসনের অন্তর্ভুক্ত। এই আসনটি আমরা ঘুরে দেখেছি। এই আসনের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা আমাদেরকে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো এই এলাকায় বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার মতো সমস্যা কিন্তু এলাকায় দেখা দেয় এবং এই এলাকার প্রধান সমস্যা যেটি মাদকের একটি আস্তানা রয়েছে। এলাকায় মাদক বেচাকেনা থেকে শুরু করে সেবন এই এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে এটি দেখা যায়। আর সেই সাথে সাথে এলাকায় কিন্তু সন্ত্রাসীদের একটি প্রাদুর্ভাব রয়েছে বলে এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। সেই পাশাপাশি এলাকার মানুষরা বলছেন এই সকল সমস্যা নিয়ে যা কাজ করবেন এবং এই এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন, আগামী সংসদীয় নির্বাচনে এলাকার মানুষরা কিন্তু তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বিধিনিষেধের কারণে তেমন প্রচারণার যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু তারা করতে পারছেন না। তবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা কিন্তু ভোট চাইছেন এবং এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3,75,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 20 আসন থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। কর সুবিধা দেওয়ার পরেও স্বর্ণ আমদানি হচ্ছে না। ব্যবসায়ীদের লাভ লোকসানের তথ্য গোপন করার প্রবণতা থেকে বের হতে জুয়েলারি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের। আগারগাঁও এনবিআর কার্যালয়ে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় সোনা আমদানিতে নীতিমালা সহজ করার দাবি জানান বাজুস সভাপতি এনামুল হক খান। তরিক ইসলামের রিপোর্ট। হু হু করে বাড়ছে স্বর্ণের দাম বাড়ায় একের পর এক রেকর্ড হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে সোনার ব্যবহারও, অথচ সে অনুপাতে বাড়ছে না আমদানি। এমন বাস্তবতায় জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে মিট দ্য প্রেস আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় এ খাতের নানান সীমাবদ্ধতা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এই যে নীতিমালাটা যে আলোকে আমরা পেয়েছি, সেই নীতিমালার আলোকে পাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের ব্যবসার মধ্যে সত্যতা আসছে। এখন আপনাদের কোনো সংস্থা এসে আমার দোকানে বলতে পারবে না এই গোল্ড আপনি কখন কোথা থেকে পেলেন। এনবিআর যে নিয়ম নীতি দিয়ে আমাদেরকে এই সাধারণ ক্ষমার পরে সুযোগ দিয়েছিল সেটা আমরা মানিয়ে নাই, কারণ এখান থেকে আপনারা আর আমাদের সাথে যোগাযোগ করেন নাই। আমরা যেভাবে পারি ব্যবসা করছি ওইভাবেই আমরা এখনো ব্যবসা পরিচালনা করতেছি। এ সময় স্বর্ণ আমদানি নীতিমালা সহজও কর হার কমানোর দাবি জানান সংগঠনটির সভাপতি। স্বর্ণ একজন ইম্পোর্টারের কাছ থেকে ক্রয় করতে গেলে 30,000 টাকা দাম বেড়ে যায়, তারপর তো অন্যান্য খরচা আছে। এই দেশ থেকে কেউ স্বর্ণ কিনবে না। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকার ক্রেতা এই দেশ থেকে চলে গেছে। আপনাদের এখানে যারা আছে তারা যদি উদ্যোগ না নেয়, মুসলিম শাড়ির মতো আমাদের এই বাংলাদেশের স্বর্ণ শিল্পী কিন্তু জাদুঘরে চলে যাবে। এনবিআর চেয়ারম্যান জানান ব্যবসায়ের লাভের উপর ট্যাক্স দিতে হবে। আমি যাই দেখাই এটা ট্যাক্স অথরিটি মানবে না, বাড়িয়ে দিবে, শুধু আমি তো কম দেখাই। আবার ট্যাক্স অথরিটি মনে করে ট্যাক্স পেয়ার সবসময় মিথ্যা ঘোষণা দেয়। দুজনের মধ্যে যে পারস্পরিক অবিশ্বাস, আমরা এখান থেকে বের হতে চাই। আমরা চাইবো যে আপনারা এক্স্যাক্টলি যা ট্রানজাকশন হয় সেটা পুরোপুরি রেকর্ড করেন। আমরা প্রয়োজনে আপনাদের জন্য ডিজিটাল সিস্টেম তৈরি করে দিব। কর আদায়ে প্রয়োজনে অ্যাপস তৈরি করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি এখনও অস্পষ্ট বলে মন্তব্য করেছেন মিডিয়া সংশ্লিষ্টরা। বলে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠে কাজ করা সাংবাদিকদের ভয়, চাপ বা হয়রানির শিকার হওয়ার বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে তা পরিষ্কার নয়। রাজধানীর সিডা মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেন। বিগত তথ্য সম্প্রচার উপদেষ্টা সাংবাদিক সুরক্ষার বিষয়টি বাস্তবায়ন নিয়ে আশাবাদী ছিলেন জানিয়ে বক্তারা বলেন, বর্তমান উপদেষ্টা জাতীয় গণমাধ্যম কমিশন, সম্প্রচার কমিশন ও প্রেস কাউন্সিল নিয়ে কাজ করার কথা বললেও
তার সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা হতাশার সৃষ্টি করছে। গণমাধ্যম সংস্কার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। সরকার নিয়ন্ত্রিত বলে প্রেস কাউন্সিলের গ্রহণযোগ্যতা কম উল্লেখ করে তারা বলেন, প্রতিষ্ঠানটিকে স্বাধীন ও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। সাংবাদিকদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তারা যে সংবাদপত্রের হেডলাইনের যেটা ভুল না কিন্তু ভুল ধরছে, তারা যে টেলিভিশনকে সাংবাদিকতা শেখাচ্ছে ভুল ইন্টারপ্রিটেশনের উপরে ভিত্তি করে মানুষকে উত্তেজিত করা হচ্ছে এবং উত্তেজিত করে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়। রাজধানীর রায়ের বাজারে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের 9 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রায়ের বাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ করে। সেখানে তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে 9 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ধারালো ছুরি ও সামুরাই উদ্ধার করা হয়। ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে অস্বস্তি কোন্দল। তৃণমূলকে উপেক্ষা করে শরিক দলের প্রার্থী রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ আর হতাশা প্রকাশ্যে। এমনই প্রেক্ষাপটে মনোনয়ন বঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হওয়া রাশেদ খানের পাশে থাকার কথা জানিয়েছে জেলা বিএনপির একাংশ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। জেলা সদরের 4টি ও কালীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের শরিক দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খানকে ধানের শীষের প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জের মানুষকে ভোট দিতে চায়, আর দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা তো সবসময়ই ছিল আমার সাথে, এখনো আছে। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে অনৈক্য বিভেদ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী রাশেদ খান। একই সুর জেলা বিএনপির সভাপতির মুখেও। কেউ আসলে বিএনপির হাইকমান্ডের নির্দেশনার বাইরে যাবে সেই সক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। আসলে আমরা একসাথে কাজ করি, মিলেমিশে দেশ গড়ি, বিএনপিকে ক্ষমতায় আনি। পর্যায়ক্রমে সব নেতৃবৃন্দই যে দল করতে হয়, দলের নির্দেশনা মানতে হয়, তো অবশ্যই দলের নির্দেশনার কাতারে একসাথে আসবে বলে আমি মনে করি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জোরালো সমর্থন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের একাংশের, আর তাই নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা ভোটারদের মাঝে। জোটের মূল্যায়ন দল করুক, তার নিজের আসনে করুক। সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে কালীগঞ্জের প্রত্যেকটা ছাত্রদলের নেতা কর্মী আছে। দেখি আমাকে জনগণের ক্ষমতায় বেশি না হলে ব্যক্তি ক্ষমতায় বেশি দেখি না তারা আছে, তাদের কাছে ইনফরমেশন দেওয়া হয়নি। এমন লোককে সিলেক্ট করছে যে অঞ্চলের লোক না। দুইজন যখন ভোটের মাঠে যাবে তখন অবশ্যই হাঙ্গামা সৃষ্টি হবে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে, আমরা এটা চাই না। তবে সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করব। ঝিনাইদহ 4 সংসদীয় আসনে মোট ভোটার 3,33,461 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ 11 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি ভালুকা উপজেলায়, যেটি ময়মনসিংহ 11 আসনের অন্তর্ভুক্ত।
এখানে ভোটার রয়েছে 4 লাখেরও বেশি। এখানে এখন পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে বিভিন্ন দলের 6 জন প্রার্থী, যার মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং ভোটাররা কিন্তু বলেছেন যে এখানে তাদের নানাবিধ সমস্যা রয়েছে। এখানে এই যে ঢাকা টু ময়মনসিংহের যে মহাসড়কটি রয়েছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম সময়, অধিকাংশ সময় কিন্তু যানজট লেগেই থাকে এবং এর ফলে কিন্তু তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে চুরি ছিনতাইয়েরও সমস্যা রয়েছে। এবং ভোটাররা বলছেন যে আসলে আগামী নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি যেন এই সমস্যা সমাধানে ভূমিকা রাখেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। গত সপ্তাহে গ্রেফতার হওয়া হাজার হাজার বিক্ষোভকারীর মধ্যে ইরফান সুলতানি নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা থেকেই তিনি এ কথা বলেন। গ্রেফতার তরুণ ইরফান সুলতানিকে পরিবারের কাছ থেকে বিদায় নিতে 10 মিনিট সময় দেওয়া হয়। গত বৃহস্পতিবার ইরফান সহ হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। দেশটিতে চলমান সংকটে নিহতের সংখ্যা 2500 ছাড়িয়েছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান। এ সময় আলোচিত ডেনমার্কের গ্রিনল্যান্ডে দূতাবাস খুলবে ফ্রান্স বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট। আগামী 6 ফেব্রুয়ারি গ্রিনল্যান্ডে একটি দূতাবাস খুলবে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার পর এমন পদক্ষেপের কথা জানালো ফ্রান্স। এই পদক্ষেপকে ড্যানিশ ভূখণ্ডের উপর একটি কৌশলগত রাজনৈতিক সংকেত বলে অভিহিত করেছেন। 1 বছর আগে ক্ষমতায় ফিরে আসার পর থেকে গ্রিনল্যান্ড দখলের কথা বলে আসছেন ট্রাম্প। ফ্রান্স মনে করে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হতে চায় না। এবারে খেলার খবর। দর্শক উন্মাদনার মধ্য দিয়ে শেষ হলো ফিফা বিশ্বকাপ ফুটবলের ট্রফি প্রদর্শন। সকালে ভারত থেকে আসা এই সোনালী ট্রফিটি বরণ করে নেওয়া হয়। ফিফার প্রতিনিধি হিসেবে ট্রফির সঙ্গে ঢাকায় আসেন 2002 সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। কোকাকোলার আন্ডার দ্য ক্যাপ প্রোমো ক্যাম্পেইনের বিজয়ীরাই ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পান। পরাগ আরমানের রিপোর্ট। Presents to you and to football fans around the world. বিশ্বকাপ নিয়ে এদেশের মানুষের আগ্রহের কোনো কমতি নেই। ট্রফি ট্যুরের অংশ হিসেবে কোমল পানীয় কোকাকোলার সহযোগিতায় সকালে ভারত থেকে বিশ্বকাপ ট্রফি এসে পৌঁছায় ঢাকায়। এ যেন ফুটবল স্বপ্নের সফল বাস্তবায়ন। এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে পা রাখল বিশ্বকাপের ঐতিহাসিক ট্রফিটি। ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় উপস্থিত ছিলেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয় মিডফিল্ডার গিলবার্তো সিলভা। দর্শকদের মধ্যে প্রদর্শনের জন্য দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রফিটি রাখা হয় 5 তারা হোটেল রেডিসন ব্লুতে। ট্রফির সঙ্গে ছবি তোলার ফাঁকে বিভিন্ন আয়োজনে রাখে ট্রফি ট্যুরের স্পন্সর কোকাকোলা। জীবনের প্রথম কাজ থেকে বিশ্বকাপ ট্রফি দেখলেন টাইগার অধিনায়ক জামাল ভুঁইয়া। As a খেলোয়াড়, as a captain, as a national team player, আমিও দেখতে চাই that বাংলাদেশ one day ওরা ওয়ার্ল্ড কাপ খেলবে। ট্রফির নির্মাণশৈলী কিংবা সোনালী রঙে মুগ্ধ নন দর্শকরা। একদিন বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে এমন প্রত্যাশা তাদের। যদি বাংলাদেশ খেলে পুরো জিনিসটা আরো পরিপূর্ণতা পাবে। আমি খুবই আশাবাদী এক সময় বাংলাদেশের ফুটবল বড় মঞ্চে খেলবে। ইচ্ছা যে বাংলাদেশও যাতে খেলে এবং পারে। ক্রিকেট যেমন বিশ্বের কাছে গিয়েছে, ফুটবল গেলে তো আরো ভালো লাগবে আমাদের সবার জন্য। ইনশাআল্লাহ কোন একদিন যেন বাংলাদেশও এই পর্যায়ে খেলতে যেতে পারে। কেউ কেউ আবার নিজের প্রিয় দল জিতুক বিশ্বকাপ ট্রফি এমন বাসনাও জানালেন। আমি মনে করি যে এবার আর্জেন্টিনারই বিশ্বকাপটা জেতা দরকার। যে মেসির হাতে আরেকবার শিরোপা উঠুক,
আমি আর্জেন্টিনার সাপোর্টার। হাই হোপস আছে যাতে রোনালদো ওয়ার্ল্ড কাপটা উইন করতে পারে। প্রদর্শন শেষে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবে বিশ্বকাপ ট্রফি। এবার বাংলাদেশ সহ ৩০টি দেশের ৭৫টা স্থানে প্রদর্শিত হবে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আগামীকালের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের গ্যাজেট প্রকাশের আলটিমেটাম শিক্ষার্থীদের। সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ, নগর জুড়ে তীব্র যানজট। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত, ইসি সচিব। নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নজরুল ইসলাম খান। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৪ জন। ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। মার্কিন কূটনীতিকদের সাথে আলোচনায় প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মির্জা আব্বাসের। ক্ষমতায় গেলে ব্যবসার প্রসারে উদ্যোগ নেবে বিএনপি, আমির খসরু। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনারাইভাল ভিসা স্থগিত, পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্ত। এবং ১০৪ জনকে গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন। আনুষ্ঠানিক বিচার শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।